লাট্টুকে হারিয়ে পরশুরাম ভয়ঙ্কর হয়ে ওঠে। সে শীতলের মাথায় বন্দুক তাক করে। আর তখন শীতল ভয় পেয়ে যায় এবং শীতল নিজেকে বাঁচানোর জন্য সমস্ত সত্যি কথা বলে দেয় এবং কোথায় বিজিত লাহিড়ী লাট্টুকে লুকিয়ে রেখেছে সেই কথাও জানিয়ে দেয়। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই দেখা যায় যখন পরশুরাম স্পেশাল ব্রাঞ্চ থেকে হাসপাতালে যাওয়ার জন্য বার হচ্ছিল, তখনই সেখানে সত্যজিৎ মুখার্জি চলে আসে। সত্যজিৎ মুখার্জি পরশুরামের সামনে এসে দাঁড়াতেই পরশুরাম বলে যে আপনি এখন সরে দাঁড়ান, আমি এখন হসপিটালে যাচ্ছি, তটিনীকে সামলাতে হবে, তটিনীকে আমি ছাড়া কেউ সামলাতে পারবে না, তাই আপনি এখন চলে যান। এরপর পরশুরাম সোজা চলে যায় হাসপাতালে এবং হাসপাতালে গিয়ে দেখে যে তটিনী কান্নাকাটি করছে। সে অলরেডি নন্দিনের কাছ থেকে জানতে পেরে গেছে যে লাট্টু মিসিং, লাট্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সেখানে পরশুরাম হাজির হয়, মানে শিবপ্রসাদ হাজির হয়। আর শিবপ্রসাদকে দেখেই তটিনী শিবপ্রসাদকে কাছে ডাকে এবং শিবপ্রসাদকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং বলে যে আমাদেরকে ছেলেকে তুমি ভালো করে নজর রাখতে পারোনি শিবপ্রসাদ, তোমার সামনে থেকে আমার ছেলেটা তুলে নিয়ে গেল আর তুমি কিছুই করতে পারলে না, তুমি বাবা হয়ে তোমার কর্তব্যটুকু পালন করতে পারলে না। এই বলে তটিনী তো কান্নায় ভেঙে পড়ে। তখন শিবপ্রসাদ তটিনীকে শান্ত করতে চেষ্টা করে এবং শিবপ্রসাদ বলে যে তটিনী তুমি চিন্তা করো না, আমরা আমাদের লাট্টুকে যেভাবেই হোক খুঁজে বার করবো, তুমি এখন একটু শান্ত হও, তুমি শান্ত হও, আমি ঠিক লাট্টুকে খুঁজে আনবো, লাট্টুকে যতক্ষণ না খুঁজে আনতে পারবো ততক্ষণ আমি চুপচাপ বসে থাকতে পারবো না, আমাদের ছেলেকে আমরা খুঁজে বার করব। এরপর দেখা যায় সেখান থেকে তটিনীকে একটু শান্ত করার পর শিবপ্রসাদ সেখান থেকে চলে আসে। এরপর যখনই সে হাসপাতাল থেকে বার হচ্ছিল তখনই সেখানে নন্দিনী চলে আসে। নন্দিনী এসে পরশুরামের সাথে কথা বলে আর কথা বলতে বলতেই পরশুরামের হঠাৎ মনে পড়ে শীতলের কথা। শীতলকে তারা অ্যারেস্ট করেছে আর এ কথা ভাবতেই তার মাথায় রক্ত উঠে পড়ে। সে ভাবে সে আর শীতলকে ছাড়বে না, শীতল এই সমস্ত কাজের সাথে জড়িত আছে। তাই সে ঠিক করে সে শীতলের সাথে কথা বলে শীতলের মুখে সব সত্যি কথাটা জানবে, শীতলকে সব সত্যি কথা স্বীকার করতে বাধ্য করবে। আর যদি সেটা শীতল না করে তাহলে শীতলকে আজকেই সে শেষ করে দেবে, শীতলকে সে আর বাঁচিয়ে রাখবে না। শীতল যদি নিজের মুখে সমস্ত কিছু স্বীকার না করে তাহলে তো এখানে শীতলের বেঁচে থাকার কোনো প্রয়োজনই মনে হয় না তার। এরপর সে সেখানে নন্দিনীকে বিদায় জানিয়ে সে সোজা চলে আসে স্পেশাল ব্রাঞ্চের সেই সেলে যেখানে রাখা হয়েছে শীতলকে। তখনই শীতল পরশুরামকে ডেকে বলে ওঠে যে কী ব্যাপার পরশুরাম, তুমি কি পেলে তোমার ছেলেকে, তুমি কি খুঁজে পেলে তোমার লাট্টুকে? আমি বলেছিলাম না তুমি লাট্টুকে আর কখনোই দেখতে পারবে না, লাট্টুকে অত সহজে ফিরিয়ে পাওয়া তোমার দ্বারাই সম্ভব নয়। তোমার কাছে একটা উপায় আছে, কি জানো তো? তুমি এখন সবার সামনে তোমার নিজের আসল পরিচয়টা বলে দাও, তাহলে দেখবে বিচিত লাহিড়ী এমনিতেই তোমার ছেলেকে ছেড়ে দেবে। আর এটা তুমি আগে ভেবে দেখো যে বিচিত লাহিড়ী কি আসলেই তোমার ছেলেকে এখনও বাঁচিয়ে রেখেছে নাকি শেষ করে দিয়েছে। এই কথা শুনে তো পরশুরাম রেগে যায়। পরশুরাম তখন সে তার বন্দুকটা বার করে, বন্দুকটা বার করে শীতলের দিকে তাক করে। এদিকে তখন এই কাণ্ড থেকে তো শীতল হতবাক। তখনই পাশে দাঁড়িয়ে থাকা মায়া, বলরাম সবাই বলতে থাকে এই কী ব্যাপার পরশুরাম, তুই হঠাৎ করে বন্দুক তাক করলি কেন? শীতলকে তুই গুলি মারবি না? শীতলকে তুই শেষ করতে পারবি না? ও জানিস ও তো আমাদের একমাত্র প্রবণ, ওর মুখ দিয়ে আমাদেরকে সমস্ত সত্যিটা জানতে পারবো। তখনই পরশুরাম বলে ওঠে যে ও তো নিজের মুখে আর কিছু স্বীকার করবে না, তাই আমি ঠিক করেছি ও যখন কিছু বলবে না, স্বীকার করবে না, তাহলে তো ওর এখানে আর বেঁচে থাকার কোনো প্রয়োজনই হয় না, বেকার বেকার ও আমাদেরকে সময় নষ্ট করছে। তাই আমি ওকে একটা লাস্ট সুযোগ দিতে চাই। ও যদি নিজের মুখে সমস্ত কিছু স্বীকার করে এবং সমস্ত কিছু বলে দেয় তাহলে আমি ওর জীবনটা বাঁচিয়ে দেবো, ছেড়ে দেবো, বক্সে দেবো। আর ও যদি কিছু না বলে তাহলে কিন্তু ওকে এখানেই আমি শ্যুট করে দেবো। আমার এখন আর কোনো কিছু যায় আসে না, শীতল বেঁচে থাকলেও কি মরে গেলেও সে নিয়ে আমার আর কোনো ভাবার দরকার নেই। আমি চাই না যে কিছু স্বীকার করবে না তার সাথে আমার সময়টা নষ্ট হোক। আমার এখন সময়ের খুব মূল্য, আমি এক মুহূর্তই আর কারোর পিছনে বেকার বেকার নষ্ট করতে চাই না। তাই শেষ মুহূর্তের জন্য আমি একবার শীতলকে সুযোগ দিতে চাই। এই বলে পরশুরাম আবারও শীতলের মাথায় বন্দুক তাক করে। এদিকে তখন বলরাম পাশ থেকে বলে ওঠে যে পরশুরাম তুই কিন্তু এই কাজটা করিস না, তুই এই কাজটা করলে কিন্তু তুই সব থেকে বড় একটা ভুল কাজ করবি। আমাদের কাছে কিন্তু আর বিদ্যুৎ লাহিড়ীর বিরুদ্ধে আর কোনো প্রমাণ নেই, শুধু প্রমাণ নামেই এই শীতলই আছে। এই শীতল যদি সব কিছু স্বীকার করে তাহলে কিন্তু আমরা বিজিত লাহিড়ীকে যখন তখন অ্যারেস্ট করে নিয়ে আসতে পারবো, তুলে নিয়ে আসতে পারবো, বুঝতে পারলি তো?
তখনই পরশুরাম ধমক দেয় বলরামকে। তখন পরশুরাম বলে, বলরাম, তুই একটু বেশিই কথা বলছিস। দেখতে পাচ্ছিস না আমার কাজে তুই কেন বাধা দিচ্ছিস? আমি তো তোর সিনিয়র, তাই না? তাহলে তাহলে আমি যখন যেই কাজটা করছি সেই কাজটা তুই চুপচাপ দাঁড়িয়ে দেখ না। তুই কেন বারবার আমার কাজে বাধা দিচ্ছিস বলতো? তখন পাশে দাঁড়িয়ে থাকা মায়া বলে, স্যার, আপনি এমন কাজ করবেন না। আপনি একটু শান্ত হন, আপনি একটু অপেক্ষা করুন। আর আপনি বন্দুকটা নামিয়ে নিন। আমি শীতলের সাথে কথা বলছি। আমি শীতলের মুখ থেকে আসল সত্যি কথা বার করার চেষ্টা করছি। আপনি একটু সরিয়ে দাঁড়ান। আপনি শীতলের গায়ে হাত তুলবেন না, শীতলকে শ্যুট করবেন না, প্লিজ। আপনি এভাবে যদি শ্যুট করে দেন তাহলে কিন্তু আপনার নামে একটা বড় এফআইআর হতে পারে। আপনাকে আপনার নামে একটা মামলা হতে পারে যে আপনি এক সাক্ষীকে মেরে ফেলেছেন, যা যাকে দিয়ে নাকি ওই বিজিত লাহিড়ীর মতো একটা বড় অপরাধীকে অ্যারেস্ট করা যেত, ধরা যেত। আপনি যদি শীতলকে অ্যারেস্ট করে ফেলেন তাহলে কিন্তু ভয়ঙ্কর বড় একটা ভুল করে ফেলবেন। তখন পরশুরাম এই কথা শুনে একটু শান্ত হয় এবং তার বন্দুকটা নিচে মানে নামিয়ে নেয়। আর তখন পরশুরাম মায়ের সামনে এগিয়ে আসে এবং মায়াকে বলে, মায়া, তুমি দেখো, তুমি শীতলের মুখ থেকে যেভাবেই হোক, যে প্রকারেই হোক, সত্যি কথাটা বার করো। বুঝতে পেরেছো? এখন কিন্তু আমার হাতে আর কোনো উপায় নেই। আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না যে আমার ছেলে লাট্টুকে বাঁচানোর জন্য একটু মাত্র যদি চান্স থাকে সেটা হলো এই শীতল। এই শীতলের মুখ থেকেই আমাদের কিন্তু সত্যি কথাটা জানতে হবে যে ওই বিজিত লাহিড়ী আসলে যে কী প্ল্যানিং করেছে, সেই প্ল্যানিংটা কিন্তু আমাদেরকে ওর মুখ থেকেই জানতে পারবো। তাই তোমরা তোমাদের এরই চুটি লাগিয়ে দাও। তোমরা তোমাদের সাধ্যমতো চেষ্টা করে যাও যে ওই শীতলের মুখ থেকে আসল সত্যি কথাটা বার করতে। তখন এই কথা শুনে তো এদিকে শীতল বসে বসে হাসতে থাকে। আর সে বলে, কী ব্যাপার পরশুরাম, তুমি নিজে হার মেনে গেলে নাকি? তুমি কি পারবে না আমার মুখ থেকে তোমার আসল সত্যি কথাগুলো স্বীকার করতে? তাহলে তোমার তো আর এইখানে থেকে কোনো লাভ নেই। যাও, তুমি যাও তোমার বাড়িতে গিয়ে, মানে তুমি হাসপাতালে গিয়ে তোমার বউয়ের আঁচলের তলায় গিয়ে তুমি বসে থাকো। আর পারলে একটা হাতে চুড়িও পরে নিও। তোমার তো আর এভাবে এখানে থাকার কোনো প্রয়োজনই হয় না। তখন বলরাম বলে ওঠে যে, পরশুরাম, তুই শীতলের কথায় কোনো গুরুত্ব দিস না। শীতল তোকে বারবার মানে প্রভোগ করার চেষ্টা করছে। তোকে এমনভাবে প্রভোগ করছে যাতে তুই রেগে গিয়ে কোনো একটা ভুল কাজ কর, ভুল পদক্ষেপ নিয়ে ফেল, যার ফলে সে শীতল, বিজিত লাহিড়ী তাদেরকে সাহায্য হয়। ওরা ওটাই চেষ্টা করছে যে তুই রেগে গিয়ে যে কোনো একটা ভুল কাজ কর। অন্যদিকে তখন আমরা দেখতে পাচ্ছি পিকু লাট্টুকে হারিয়ে, মানে তার ভাইকে হারিয়ে সে কান্নায় ভেঙে পড়েছে। তাকে বারবার খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সে কোনো প্রকারেই খেতে চাইছে না। সে বলছে না, যতক্ষণ না লাট্টু ফিরে আসবে, লাট্টু ফিরে না আসা পর্যন্ত সে এক দানা পর্যন্ত সে খাবে না। যখনই লাট্টু ফিরে আসবে সে লাট্টুর সাথে বসে একসাথে খাবার খাবে। এই বলে কান্নায় ভেঙে পড়ে। এদিকে তখন তটিনীর দিদি, বোন সবাই মিলে পিকুকে শান্ত করার চেষ্টা করে চলেছে এবং বলেছে যে তোমার বাবা, মা, ওই স্পেশাল ব্রাঞ্চের পরশুরাম সবাই আছে তো, দেখবে তোমার ভাই তোমার লাট্টুকে তোমাদের কাছে আবারও ফিরিয়ে দেবে। তাই তুমি এভাবে জেদ ধরে বসে দেখো না। দেখবে তুমি এখন খাবারটা খেয়ে নাও, খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ো। দেখবে ঘুম ভাঙার আগেই ওই পরশুরাম তোমাদের ভাইকে, মানে লাট্টুকে নিয়ে চলে আসবে, লাট্টুকে আবারও তোমাদের কাছে ফিরিয়ে দেবে। তাই তুমি এভাবে জেদ ধরে বসে দেখো না, তুমি খাবারটা খেয়ে নাও। এইভাবে পিকুকে বোঝানোর চেষ্টা করতে থাকে সকলে মিলে। কিন্তু পিকু, সে তার কথায় অনড়। সে কোনোভাবেই কোনো কিছু খেতে চাইছে না। বলছে, না, আমি খাবো না। আমি একবার বলেছি না, আমি কোনো কিছুই খাবো না। যতক্ষণ না লাট্টু ফিরে আসবে না ততক্ষণ আমরা কিছুই খাবো না। আমরা সবসময় একসাথে খাবার খাই, আর এখনও আমি তার জন্য অপেক্ষা করব। ও যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ আমি এইভাবেই চুপচাপ বসে থাকবো। আমি এখন কিছু খাবো না। এই বলে সে কান্না করতে করতে নিজের রুমে চলে যায়।